কলতান থামবে না, তিলোত্তমা হারবে না। তিলোত্তমা আন্দোলনের সময় এই স্লোগানই উঠেছিল। গ্রেফতার হয়েছিলেন কলতান দাশগুপ্ত। আজ সেই কলতান দাশগুপ্তই পানিহাটি বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কলতান দা। কলতান দা, প্রথমেই তোমায় গণশক্তি ডিজিটালে স্বাগত জানাবো। তুমি বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী এই পানিহাটি বিধানসভা কেন্দ্রে প্রচার করছো। প্রথম মানুষের থেকে কি প্রতিক্রিয়া পাচ্ছ? সাধারণ মানুষ গত কয়েক বছর ধরে যাদের ভোট দিয়ে এসছিলেন, তারা শুধুমাত্র নিজের পকেট ভরা ছাড়া আর গোটা পানিহাটিকে জঞ্জাল নগরী বানানো ছাড়া আর কিছু করেননি। একটু বৃষ্টি হলো কি হলো না, রাস্তায় গোড়ালি ডুবে যাচ্ছে জলে। মিউনিসিপ্যালিটি এত বছর ধরে চলছে, তারপরেও কাঁচা রাস্তা, যত্রতত্র জঞ্জাল, জমা জল, মশার উপদ্রব। জমা জল আছে কিন্তু পরিশ্রুত পানীয় জল নেই। এই যে ভয়ঙ্কর খারাপ অবস্থা, তার পাশাপাশি জুড়েছে একের পর এক কটন মিল যা এই এলাকা জুড়ে ছিল, সেগুলো বন্ধ হয়ে যাবে। বেঙ্গল কেমিক্যাল সেটা কোনো মতে ধুঁকছে আর কি, নতুন নিয়োগ নেই। সরকারি স্কুলগুলো কার্যত বন্ধ হয়ে যাচ্ছে, বা যেগুলো খোলা আছে ব্যাপক পরিমাণ স্টুডেন্ট ড্রপ আউট হচ্ছে। সাধারণ মানুষ এই কথা বারংবার বলছেন যে এর আগেরবার যাদেরকে ভোট দেওয়া হয়েছে, যাদের ভোট দেওয়া হয়েছে, তারা কাজের কাজ কিছু করে উঠতে পারেননি। একটা মাতৃসদন ছিল সরকারি পরিষেবা দেওয়ার জন্যে, সেটাও হচ্ছে এখন পিপিপি মডেলে চলে গেছে। ফলে এই দমবন্ধকর পরিস্থিতি থেকে এবার পানিহাটির মানুষ পরিত্রাণ চাইছে। গতবারের যিনি বিধায়ক ছিলেন নির্মল ঘোষ, এখন এবার তার ছেলে তীর্থঙ্কর ঘোষ প্রার্থী হয়েছেন, এবং এই পানিহাটিতেই আমরা জানি অভয়ার বাড়ি। এইটা নিয়ে একটা নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। যেদিন প্রথম গাড়ি আটকানো, তারপর থেকে শুরু করে এই লাগাতার অভয়ার জন্য আন্দোলন, ন্যায় বিচারের জন্য আন্দোলন। সেইখানে তো কোনো রাজনৈতিক কোনো দল ছিল না, ঝান্ডা ছিল না, বা কোনো রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার ব্যাপার ছিল না। সেই আন্দোলনে তোমরা নেতৃত্ব দিয়েছো। সেই আন্দোলনের মুখ হিসাবে তুমি এই ঘটনাকে কিভাবে দেখছো? এই ব্যাপার অভয়ার আন্দোলনের মুখ যদি কেউ হয়, তাহলে সাধারণ মানুষ। পানিহাটিতে রাত দখলের দিনে যে লাখো লাখো মানুষ এসেছিলেন, তার মধ্যে আলাদা কোনো মুখ খুঁজে পাওয়া মুশকিল। একইভাবে গোটা পৃথিবী জুড়ে যে রাত দখল হয়েছিল, ডাক্তারদের যে অবস্থান হয়েছিল, যে হ্যারাসমেন্ট হয়েছিল, তাতে আলাদা করে কোনো মুখ খুঁজে পাওয়া যায় না। গোটা যে জমায়েত, হাজার হাজার লাখো লাখো মানুষ, তারাই মুখ ছিলেন। এবং তাদের আপনি যদি রাজনীতি বলেন, তাহলে একটাই রাজনীতি ছিল যে অভয়ার বিচার চাই, অভয়াদের বিচার চাই। হাতরাস কামদুনি থেকে আরম্ভ করে পার্ক স্ট্রিট, উন্নাও হয়ে সাউথ কলকাতা ল কলেজ পর্যন্ত প্রতিটা ঘটনায় অভয়াদের বিচার চাই। আর যাতে কাউকে অভয়ার নাম নিয়ে জীবন থেকে চলে যেতে না হয়, এই কথা বলেই সাধারণ মানুষ লড়াইতে নেমেছিল। সেই লড়াই এখনো প্রাসঙ্গিক, কারণ রাজ্য সরকারের যা তদন্ত, কার্যত সেই পথেই সিবিআই চলেছে। সেটিংটা আরো দৃঢ়ভাবে ওরা পরিষ্কার করেছে যে তৃণমূল বিজেপির মধ্যে কি সেটিং আছে। ফলে ওই সেটিংটা ভেঙে চুরে ছাড়খাড় করে দিতে হবে, এবং অভয়ার বিচারের দাবিতে, অভয়াদের বিচারের দাবিতে আমাদের যে লড়াইয়ের রাস্তা, ওইখান থেকে আমাদেরকে কেউ সরাতে পারবে না। তুমি সেটিং এর কথা বললে, এই মোহন ভাগবত আরএসএস এর প্রধান, তিনি এসে কলকাতায় এসে বলেছিলেন যে এ রাজ্যের সরকার, মুখ্যমন্ত্রী যে পথে কি বলে করবেন, সেই দিকেই যেন করা হয়, সেটাই শেষ ধরা হয়। এবং উল্টো দিকে দেখা যাচ্ছে বিজেপির একটা গোটা মানে রাজ্য জুড়ে একটা বিভাজনের রাজনীতি। সেই বিভাজনের রাজনীতিকে হারানোর জন্য এবং এই সেটিং এর রাজনীতিকে হারানোর জন্য তোমরা বাড়তি কি সচেতনতা দিচ্ছ, এবং মানুষের থেকে কি বার্তা নিচ্ছ, এবং মানুষকে কি বার্তা দিচ্ছ বিভাজনের রাজনীতির বিরুদ্ধে? অভয়ার পরিবার কলকাতা পুলিশের তদন্তে সন্তুষ্ট না হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছিলেন যাতে তদন্ত ভালো করে হয়। এই চিঠি লেখার কয়েকদিনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর 24 পরগনা জেলায় মিটিং করতে এসেছিলেন ওর রাজনৈতিক দলের, কিন্তু অভয়ার বাড়ি যাওয়ার প্রয়োজন বোধ করেননি। কেন করেননি এটা আমরা জানতে চাই। অভয়ার পরিবার দিল্লি গেলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অমুক তমুকের সাথে তাদের দেখা হলো না। কেন হলো না আমরা জানতে চাই। এই যে বিরল অপরাধের পরেও কেন তাদের সাথে দেখা করা হলো না। অভয়ার পরিবার সিবিআই এর কাছে 50টা প্রশ্ন করেছিলেন, আমরা সেই প্রশ্নের উত্তর দ্রুত চাই। সিবিআই এর হলফনামা হঠাৎ করে বদলে কেন গেল, আমরা সেই প্রশ্নের উত্তর দ্রুত চাই। আর তৃণমূল বিজেপি সেটিং আছে বলেই এই প্রশ্নের উত্তর ওরা দিতে পারবে না, তার জন্যই ওই সেটিংটা ভাঙচুর করে লাল ঝান্ডাকে, কাস্তে হাতুড়ি তারাকে জয়ী করতে হবে, এই কথাই আমরা সাধারণ মানুষকে বলছি। অভয়ার ন্যায় বিচারের আন্দোলন তোমরা লড়াই করছো, এবং এছাড়াও এই এলাকার মানুষের প্রতিদিনের জীবন যন্ত্রণা। আমরা জানি পানিহাটি স্টেট জেনারেল হসপিটাল, উল্টো দিকে দাঁড়িয়ে একদিকে যেমন এই পানিহাটি বিধানসভা,
একদিকে ছুঁয়েছে যেমন যশোর রোড, উল্টো দিকে এই জায়গাটা একদম মফস্বলের প্রধান প্রাণকেন্দ্র এই সোদপুর এলাকা। এইখানে প্রতিদিন যানজট, বেকারি এবং আরো দু তিনটে জিনিস যেটা দেখার, মানুষ গিগ ওয়ার্কারের সংখ্যা বাড়ছে, মানে তাদের জন্য কি বাড়তি কোনো পরিকল্পনা রয়েছে? প্রচারে বেরিয়ে এই ধরনের যত গিগ ওয়ার্কারদের সাথে দেখা হয়েছে প্রত্যেকেই মানে হাত মিলিয়েছি। আমি বলছি আপনার তো খুব তারা, বলছে হ্যাঁ এই সময়টা যদি একটু ভালো রোজগার করতে না পারি তাহলে সারাদিনে যা পে আউট আমাদের দেওয়া হয় তাতে আসলে সংসার চলার কথা নয়। এই যে জীবন যন্ত্রণা, যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কোনো মতে বাইকটা গিয়ে আমাকে খাবারটা জিনিসটা ডেলিভারি করে দিতে হবে, এই জীবন যন্ত্রণা নিয়ে যারা চলছেন তাদের জন্য একটা ন্যূনতম মেডিকেল ইন্স্যুরেন্সের ব্যবস্থা আমার কোনো সরকার করে উঠতে পারেনি। একটা এত বড় মিউনিসিপ্যালিটি এলাকা, এত ঐতিহ্যশালী জায়গা, সেখানে কেন কাঁচা রাস্তা থাকবে তার প্রশ্নের উত্তর সরকার দিতে পারেনি। উল্টে যেটা ওরা করেছিল, সিন্ডিকেট রাজকে আরো ভালো করে কায়েম করতে গিয়ে অমরাবতীর মাঠটাই বিক্রি করে দেওয়ার চক্রান্ত করেছিল, যেটা বামপন্থীরা এই লাল ঝান্ডা লড়াই করে সেই মাঠ বিক্রির চক্রান্ত রুখেছে। ফলে বিধানসভার ভেতরে যখন বামপন্থীরা নেই তখন অমরাবতীর মাঠ বিক্রি হয়ে যাবে, তখন মাতৃসদন বেসরকারি হাতে চলে যাবে, তখন রাস্তা কাঁচা থাকবে। গত পুজো না শারদের সময় লাইট লাগানোর জন্য যে টাকা এসেছিল সেই টাকা হজম হয়ে যাবে, কারণ বামপন্থীরা বিধানসভায় নেই। তাহলে যদি এই স্টিয়ারিংটা বাদিকে ঘোরাতে হয় তাহলে বামপন্থীদের বিধানসভায় পাঠাতে হবে, তাহলে পানিহাটির রাস্তায় নতুন আলো লাগবে, তাহলে পানিহাটিতে সরকারি স্কুল খুলবে, তাহলে অমরাবতীর মাঠ বিক্রির চক্রান্ত সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, তাহলে ওই কটন মিলের যে জমি সেইখানে নতুন করে শিল্প তৈরির ব্যবস্থা হবে। এই কথাগুলো বলার জন্য পানিহাটি থেকে বামপন্থীদের জিতে বিধানসভায় যাওয়া উচিত। রাস্তার আন্দোলনে একমাত্র বামপন্থীদেরই দেখা গেছে। এই 5 বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কি বাড়তি কোনো অক্সিজেন দিচ্ছে প্রচারের ক্ষেত্রে মানুষের কাছে যেতে? এবং তুমি কি বদ্ধপরিকর যে এখান থেকে বামপন্থীরা জিতেই এই মানে সোদপুর বা পানিহাটির মানুষের গলার স্বর, সেই স্বর বিধানসভায় তুমি পৌঁছে দিতে পারবে? আমরা 100% কনফিডেন্ট। বিধানসভার ভেতরে চুরি জোচ্চুরির গন্ধ, দাঙ্গাবাজির গন্ধ, জাত ধর্মের বিভাজনের গন্ধ ভুলে গিয়ে বিধানসভার ভেতরে আসলে ঘামের গন্ধের লড়াইটা হতে হবে, এই কথাটাই আমরা বারংবার বলার চেষ্টা করছি। এবং নিশ্চিতভাবেই আমরা এই নির্বাচনের পর বিধানসভার ভেতরে ঘামের গন্ধের লড়াই, ঘামের কষ্টের লড়াইয়ের মূল্য ছিনিয়ে আনতে পারব। যেমনটা কলতান দাশগুপ্ত বলছেন, মানুষের রুটি রুজি এবং ঘামের গন্ধের লড়াই পৌঁছে দেবেন বিধানসভায়। আমাদেরও চোখ থাকবে সেদিকে। আপনাদের চোখ থাকুক গণশক্তি ডিজিটালে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।